দেখেন সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় প্লেয়ার, এটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু ওর অ্যাভেলেবিলিটি নিয়ে তো এখনও ডাউট আছে। অ্যাভেলেবিলিটি ইজ নট ইন মাই কন্ট্রোল, ইট ডিপেন্ডস যে সাউথ আফ্রিকাতে খেলতে উনি আসেন না কিনা। সাউথ আফ্রিকা থেকে যদি উনি খেলতে আসেন তাহলে উইল হ্যাভ আ বিগার পিকচার যে ঠিক আছে সাউথ আফ্রিকা যদি আসতে পারে তাহলে হয়তো পরে বিপিএল খেলতেও আসবে। সো বেসিক্যালি সাকিবের জায়গাটা এখন উই আর একটা স্ট্যান্ড স্টিল, ওনার স্টান্সের উপর ডিপেন্ড করবে যে আমরা ওনাকে রাখতে পারবো নাকি রাখতে পারবো না। আপনাদের পক্ষ থেকে আসলে আপনাদের সাথে বড় ক্রিকেটার বোর্ডের প্রতি আপনাদের কোনো রিকোয়েস্ট বা ইয়া ছিল না যে তারা ছিল কিনা সাকিবের ব্যাপারে? দেখেন সাকিবের ব্যাপারে আমি পার্সোনালি বলতে চাই যে আমি সাকিব আল হাসানকে অ্যাজ এ ক্রিকেটার চিনি, আমি অ্যাজ এ পলিটিশিয়ানও চিনি না, বা উনি ব্যক্তিগত লাইফে উনি কী করেন বা কী ব্যবসা করেন এটাও আসলে অনেস্টলি আমার আইডিয়া নেই। তো ব্যক্তিগতভাবে অ্যাজ ক্রিকেট ফ্যান্স আপনারা যারা আছেন, পুরো বাংলাদেশ যারা আছে ক্রিকেট ফ্যান্স হিসেবে অ্যাজ এ ক্রিকেটার ওর দিকে যদি আমরা কোনো ধরনের ফল্ট দেখতে চাই আসলে এটা দেখা ইম্পসিবল। সো অ্যাজ এ ক্রিকেটার অ্যাজ এ ক্রিকেটের একটা ম্যানেজমেন্ট বলেন, ক্রিকেট ফ্যান বলেন, আমি শিওর বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না যে সাকিব আল হাসান এসে বিপিএল খেলুক। সেটা আমরাও চাই, সেটা আমাদের ফ্র্যাঞ্চাইজে হোক, অন্য ফ্র্যাঞ্চাইজে হোক, বিপিএলের জন্য হোক, বাংলাদেশের জন্য হোক, সাকিব আল হাসান উইল অলওয়েজ বি অ্যান অ্যাসেট। এখন যেহেতু অনেক চেঞ্জেস এসেছে এবং বললেন যে বর্তমান বোর্ড প্রেসিডেন্ট আপনাদের কথা শুনছে, এই বিষয়টা আপনারা তুলেছিলেন এবং তারা কি রেসপন্স করেছে? দেখেন অনেস্টলি স্পিকিং 16 বছরে যে জিনিসটা হয়নি সেটা যদি আমরা বোর্ড থেকে 1 মাসের মধ্যে এক্সপেক্ট করি, ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। ফারুক ভাইয়ের যে এই ইচ্ছাটা নেই এটা ভুল কথা, হি ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট, কিন্তু উনি লাস্ট ইয়ার বিপিএলও করেনি বা লাস্ট 16 বছরে উনি ইনভলভ ছিলেন না। সো ব্যালেন্স শিটে ওয়েদার ইট ইজ আ প্রফিটেবল কনসার্ন, ওয়েদার ইট ইজ আ লস কনসার্ন, দে হ্যাভ টু জাজ। উনি এতটুকু প্রমিস করেছে যে ইফ দ্য ফাইন্ডিং ইজ দ্যাট বিপিএল ইজ মেকিং এনাফ মানি তাহলে রেভিনিউ শেয়ার আগামী বছর থেকে 100% হবে। কিন্তু এখন যদি ইভেন্চুয়ালি নিয়মে যে বের হয় যে বিপিএল লাভ করছে 2 লাখ টাকা, তো ফ্র্যাঞ্চাইজি থেকে যদি 20,000 টাকা দিয়ে দেওয়া হয় তাহলে তো এটা আসলে মানানসইও নয়, এটা বিপিএল স্ট্যান্ডার্ডের জন্য খারাপ। কিন্তু একটা পয়েন্টে গিয়ে যদি বোর্ড মনে করেন যে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে 50 লক্ষ 1 কোটি টাকা দিতে পারবেন, তাইলে এটা আমার কাছে মনে হয় যে এই বোর্ডের অ্যাটলিস্ট কোনো অবজেকশন থাকা উচিত নয়, এবং আমার কাছে মনে হয় দে আর ফ্রেন্ডলি এনাফ, দে আর প্রফেশনাল এনাফ টু শেয়ার দ্য রেভিনিউ। আপনাদের কোচিং প্যানেলে কি কোনো চেঞ্জেস আসছে? কোচিং প্যানেলে সাধারণত রংপুরের হিস্ট্রি যা বলে বা আমরা প্রিমিয়ার লিগ করি, আমরা সব জায়গায় করি, সাধারণত কোনো চেঞ্জ আসে না। হয়তো 1-2 ব্যস্ততার কারণে মিসিং হয়, কিন্তু নর্মালি সেমই থাকে। আমি আশা করছি যে খুব একটা বড় চেঞ্জ হওয়ার কথা না। আপনারা যেটা বললেন যে ডিরেক্ট সাইনিং এর কথা বলেছেন, বললেন যে যদি দেওয়া হয় সবাইকে সমান দেওয়া হবে, তো এরপরে বোর্ড থেকে কি কিছু জানানো হয়েছে কিনা যে আপনাদের? দেখেন আসলে 7টা ফ্র্যাঞ্চাইজ, 7টার মধ্যে 3টা নতুন ফ্র্যাঞ্চাইজ, 4টা পুরনো ফ্র্যাঞ্চাইজ। অবভিয়াসলি স্পিকিং দেখেন আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা চাই যে একটা ডিরেক্ট সাইনিং হোক, বাকি সবাই ড্রাফটে যাক, ফেয়ার লেভেল ফিল্ড অফ প্লে থাকুক, তাহলে সবাই সমানভাবে করে নিয়ে নিতে পারবে। তাহলে আসলে ওই ডিবেটটাই নাই যে কার অ্যাডভান্টেজ কার ডিসঅ্যাডভান্টেজ। আবার অনেক টিম আছে যেখানে অনেক বড় বড় প্লেয়াররা খেলছেন, তাদের জন্য 4টা রিটেন হলে সুবিধা। অনেস্টলি স্পিকিং ফ্র্যাঞ্চাইজিরা তো যে যার সুবিধা অনুযায়ী বলবে, এবং ইনক্লুডিং আস, আমরাও আমাদের সুবিধা অনুযায়ী বলবো। তো অনেস্টলি স্পিকিং রংপুর রাইডার্সের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। আমি মনে করি একটা ডিরেক্ট সাইনিং হোক, 2টা ডিরেক্ট সাইনিং হোক, যেটাই হোক না কেন উই ডোন্ট হ্যাভ আ প্রবলেম। আরেকটু যোগ করি, আপনাদের টিমে যেমন গত 2 বছর কয়েক সিমিলিয়ার স্কোয়াডই খেলেছে, আপনারা 7-8 বা আরও বেশি প্লেয়ার রেখেছেন। অনেক টিমগুলো একটু লং টার্ম চিন্তা করে তারা 2 বছর ধরে একটা স্কোয়াড তৈরি করার চেষ্টা করেছে, তারা ড্রাফটে ওই প্লেয়ারদেরই তারা কালেক্ট করতো। কিন্তু এই বারবার যখন 2-3টে টিম হচ্ছে চেঞ্জেস হতে থাকে, তখন গিয়ে দেখা যায় আবার নিয়ম চেঞ্জ হয়ে যায়। এইটা আপনাদের ফ্র্যাঞ্চাইজিদের জন্য আসলে কতখানি ডিফিকাল্ট লং টার্মের জন্য টিম বানানো? 100%। এটা যদি বলে থাকেন তাহলে ভুক্তভোগী যদি কেউ হয়ে থাকে তাহলে পুরনো ফ্র্যাঞ্চাইজিরাই হচ্ছে। আমার কাছে মনে হয় যে লাস্ট হিস্ট্রিতে মনে হয় 15 সালে আমরা দেখেছিলাম যে 15 সালে 17 সালে যেই টিমগুলো খেলেছে 18 সালে তারা রিপিট করেছে। তাছাড়া প্রত্যেক বছরই নতুন টিম এসেছে। নতুন টিম আসার কথা কিছুক্ষণ আগে আমি একজনকে বলছিলাম যে দেখেন অ্যাসপেক্টটা ভিশনটা আরও বড় করতে হবে। আপনি যদি বসুন্ধরা গ্রুপের কথা চিন্তা করে থাকেন, বা আপনি যদি দেখেন যে আমাদের টিম ম্যানেজমেন্ট, আমরা কিন্তু খালি বিপিএল না, আমাদের ডিপিএলের টিম আছে, আমাদের ফার্স্ট ডিভিশনের টিম আছে, সেকেন্ড ডিভিশনে উই হ্যাভ হোম গ্রাউন্ড অফ আওয়ার ওন, আমরা ওখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি। ভিশনটা যদি বড় হয়ে যায় তখন আপনার জন্য বিপিএলের টিম বা ফ্র্যাঞ্চাইজ ওনার হওয়াটা খুব ছোট একটা ব্যাপার হয়ে যাবে। তখন মনে হবে ইটস জাস্ট আ পার্ট অফ ইয়োর হোল ক্রিকেটিং জার্নি। কিন্তু কোনো টিম যদি আসে খালি বিপিএল করব, আমাদের প্রিমিয়ার লিগের উপর ভিশন নাই, মাঠ করার ভিশন নাই,
একাডেমি করার ভিশন নেই, তখন একটা টিমের জন্য সাস্টেইন করা এই মডেলে আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায়, যেটার কারণে আমরা প্রায় দেখি যে মালিকানা চেঞ্জ হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে যারাই আসুক না করো, বিগ বিজনেস হাউসেস, ওয়েদার ইটস আ স্মল বিজনেসম্যান ও হোয়াট এভার, যারই আসবে ভিশনটা বড় করতে হবে। বিপিএলের সাথে সীমাবদ্ধ থাকলে আমার কাছে মনে হয় ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট সার্ভাইভ করানো ডিফিকাল্ট।